Hello friends, welcome to my channel Mastaki Pathshala where you learn English better through Bengali যেখানে তোমরা ইংরেজি শিখবে বাংলায় অনেক বেটার ভাবে। আজকের ভিডিওতে আমরা শিখতে চলেছি সেন্টেন্স রিঅ্যারেঞ্জমেন্ট। এই সেন্টেন্স রিঅ্যারেঞ্জমেন্ট নিয়ে তোমরা অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছিলে ভিডিও তৈরি করার জন্য, তাই আজকের ভিডিওতে আমরা সেন্টেন্স রিঅ্যারেঞ্জমেন্ট কি করে করা যায়, তার বেসিক রুলসগুলো কি আছে এবং তারপরে 25টা প্রশ্নের একটা প্র্যাকটিস সেট সলভ করব। আমি আশা করব এই ক্লাসটা করলে, প্র্যাকটিস সেটটা সলভ করলে সেন্টেন্স রিঅ্যারেঞ্জমেন্ট সম্পর্কে তোমাদের যে ধারণা আছে সেটা আরো বেশি স্ট্রং হবে, তোমাদের ধারণা অনেক বেশি পরিষ্কার হবে এবং তোমরা খুব ইজিলি সেন্টেন্স রিঅ্যারেঞ্জমেন্ট সলভ করতে পারবে পরীক্ষাতে। সেন্টেন্স রিঅ্যারেঞ্জমেন্টকে অনেক সময় প্যারাজাম্বলস বলা হয়, অনেক সময় PQRS বলেও বলা হয়। যে নামেই ডাকা হোক না কেন, বিষয়টা খুবই সিম্পল। বিষয়টা তোমাকে কতগুলো সেন্টেন্স দেওয়া থাকবে এবং সেই সেন্টেন্সগুলো উল্টো পাল্টা ভাবে থাকবে, তোমাকে সঠিকভাবে সাজিয়ে একটা মিনিংফুল সেন্টেন্স কিংবা মিনিংফুল প্যারাগ্রাফ লিখতে হবে। এখন এই সেন্টেন্স রিঅ্যারেঞ্জমেন্ট বা প্যারাজাম্বলস বা PQRS এই বিষয়টা যখন তুমি সলভ করতে চেষ্টা করবে বা বিষয়টা তোমাকে যখন পরীক্ষাতে ফেস করতে হবে, তার আগে বেশ কিছু বেসিক ব্যাপার তোমার মাথায় রাখতে হবে। যেরকম প্রথমেই তোমাকে গুড রিডিং স্কিল থাকতে হবে, তোমার গুড রিডিং স্কিল থাকতে হবে। দেখো, তোমার সামনে কয়েকটা সেন্টেন্স দেওয়া থাকবে, এবার তুমি যদি ঠিক করে পড়ে সেই সেন্টেন্সগুলোর বাংলা মানে বা তোমার ভাষায় মানে বুঝতে না পারো, তাহলে তুমি সেগুলোকে সঠিকভাবে সাজাবে কি করে? সেই জন্য প্রথমেই রিডিং স্কিল খুব স্ট্রং হতে হবে। অ্যাটলিস্ট যে সেন্টেন্সগুলো দেওয়া থাকবে, ছোট সেন্টেন্স হোক বড় সেন্টেন্স হোক, সেন্টেন্সগুলোর মানে বা অর্থ তোমাকে বুঝতে হবে, না হলে কিন্তু তুমি অ্যারেঞ্জমেন্ট করতে পারবে না। সুতরাং প্রথমেই তোমার রিডিং স্কিল ভালো হতে হবে। এরপরে তোমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ফার্স্ট সেন্টেন্স কোনটা হবে বা ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স কোনটা হবে সেটা তোমাকে খুঁজে বের করতে হবে। এখন ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স খুঁজে বের করতে গেলে বেশ কিছু বিষয় তোমার মাথায় রাখতে হবে। যেমন একটা সেন্টেন্স থাকবে যেটা কোনো বিষয় নিয়ে জেনারেল স্টেটমেন্ট থাকবে, অর্থাৎ যে কোনো একটা টপিকের উপরে যে প্যারাগ্রাফটা দেওয়া থাকবে বা যে সেন্টেন্সগুলো দেওয়া থাকবে তাদের একটা জেনারেল স্টেটমেন্ট কিন্তু ওখানে কোথাও লেখা থাকবে, তোমাকে সেই জেনারেল স্টেটমেন্টটা খুঁজে বের করতে হবে। এরপরে দেখবে সেন্টেন্সটা এ কিংবা অ্যান কিংবা নাওএডেজ এইগুলো দিয়ে শুরু হয়, ঠিক আছে? তখন মনে করবে যে এটা একটা ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স হতে পারে এবং এই যে ইন্ট্রোডাক্টরি সেন্টেন্সটা হবে সেখানে কিন্তু অন দি আদার হ্যান্ড, অন দি কন্ট্রারি, অলসো, টু, ইনফ্যাক্ট, স্টিল, হাউএভার এই ধরনের শব্দগুলো থাকবে না। দেখো, অন দি আদার হ্যান্ড মানে অন্যদিকে। যখন কোনো সেন্টেন্সে বলা হচ্ছে অন্যদিকে, তার মানে তার একটা অন্য আর একটা দিকও ছিল, তারপরে অন্য দিকটা বলা হচ্ছে। সুতরাং এই শব্দগুলো থাকলে সেই সেন্টেন্সগুলো কখনোই শুরুতে বসতে পারে না, অর্থাৎ তার আগে নিশ্চয়ই কিছু লেখা ছিল। ধরো বলা হচ্ছে অন দি কন্ট্রারি, এটার বিপরীতে, তার মানে তার আগে কিছু একটা বলা ছিল, তারপর বলা হচ্ছে অন দি কন্ট্রারি। সুতরাং এই ধরনের শব্দগুলো যে সেন্টেন্সে শুরু হবে সেই সেন্টেন্সগুলো কখনোই কিন্তু ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স হতে পারে না। ধরো বলা হচ্ছে অলসো, মানে আরো বলা হচ্ছে, তার মানে তার আগেও বেশ কিছু কথা বলা হয়েছে, তারপর সেটা বলা হচ্ছে। সুতরাং যে সেন্টেন্সগুলো শুরুতে এই শব্দগুলো থাকবে সেই সেন্টেন্সগুলো দিয়ে আমরা কখনোই ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স তৈরি করব না। এরপরে আর একটা ব্যাপার মাথায় রাখতে হবে যে ইট, দিস, দিস, দ্যাট, দোজ এই যে প্রোনাউন সেগুলোও কিন্তু থাকবে না। যদি বলা হয় ইট মানে ইহা, এখন ইহা বলতে প্রোনাউনটা আমরা জানি কোনো নাউনের পরিবর্তে বসে, তার মানে নিশ্চয়ই তার আগে কোনো কিছু সম্পর্কে কথা বলা হয়েছে যেটার পরিবর্তে পরবর্তীতে ইট, দিস, দিস এগুলো বলা হচ্ছে। তার মানে এই যে প্রোনাউনগুলো যদি থাকে তাহলে সেগুলো দিয়ে কখনোই কিন্তু আমি ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স শুরু হবে না। সুতরাং ইন্ট্রোডাক্টরি সেন্টেন্সটা প্রথমে তোমাকে ফাইন্ড আউট করতে হবে এবং এই যে বিষয়গুলো বললাম যে অন দি আদার হ্যান্ড, অন দি কন্ট্রারি, অলসো, টু, ইনফ্যাক্ট, স্টিল, হাউএভার এই শব্দগুলো কিন্তু থাকলে সেটা ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স হবে না। এবং যে প্রোনাউনগুলো বললাম ইট, দিস, দিস, দ্যাট, দোজ এই প্রোনাউনগুলো থাকলেও সেটা ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স হবে না। এরপরে তোমাকে কি করতে হবে? ট্রাই টু মেক পেয়ার অফ সেন্টেন্সেস। দেখো, ইউজুয়ালি 4টে সেন্টেন্স বা 4টে সেন্টেন্সের পার্ট দেওয়া থাকবে, তোমাকে এই পার্টগুলোর মধ্যে তুমি কোন পার্টের পরে কোন পার্ট লিখবে সেটার জন্য তোমাকে একটা পেয়ার খুঁজতে হবে, অর্থাৎ কোন পার্টের পরে কোন পার্ট বসানো যেতে পারে। সেক্ষেত্রে তোমাকে বেশ কিছু বিষয় মাথায় রাখতে হবে। ধরো নাউন, প্রোনাউন, নাউনের পরে প্রোনাউন বসে, সো নাউন প্রোনাউন একটা সম্পর্ক আমরা খুঁজবো।
আবার দেখা যাচ্ছে নাউন অ্যাডজেক্টিভ একটা সম্পর্ক থাকে, নাউন কোনো কারো সম্পর্কে কিছু বলা হচ্ছে সেটাকে আমরা অ্যাডজেক্টিভ বলবো, তাহলে প্রথমে সেই মানুষটার কথা বলতে হবে, নাউন বলতে হবে, তারপরে তার সম্পর্কে কথাগুলো অর্থাৎ অ্যাডজেক্টিভ বলতে হবে। তাহলে সেন্টেন্সে প্রথমে নাউন সম্পর্কে বলা হবে, তারপরে কিন্তু অ্যাডজেক্টিভগুলো আসবে। তো এই রকম ভাবে দেখা যাবে নাউন একটা পার্টে রয়েছে, অ্যাডজেক্টিভ একটা পার্টে রয়েছে, তাহলে নাউন এবং অ্যাডজেক্টিভ ওই দুটো পার্ট পাশাপাশি বসবে। আর একটা জিনিস তুমি এখানে ঠিক করতে পারো যে টাইম সিকোয়েন্স, ধরো কোনো বছরে পরপর 4টে বছরের কথা বলা আছে, তাহলে কোন বছর কোন কাজটা হচ্ছে, যে বছরটা প্রথমে সেই বছরটা সেই সেন্টেন্সটা প্রথমে লিখবে, তার পরের বছরে, বা এরকম যে ক্রোনোলজি মেনটেন করে তোমাকে কিন্তু সেন্টেন্সগুলো দেওয়া থাকলে তোমার সেখান থেকে পিকিউআরএস লেখাটা অনেক বেশি ইজি হবে, কারণ ঘটনাক্রম, যে ঘটনাটা আগে ঘটছে সেই সেন্টেন্সটা আগে লিখবে, যে ঘটনাটা পরে ঘটছে সেই সেন্টেন্সটা পরে লিখবে। এইভাবেও কিন্তু তুমি এই পেয়ারগুলো খুঁজতে পারো। এরপরে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এটা তো খুবই কমন এবং খুবই ইম্পর্টেন্ট একটা কথা। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, দেখা গেল সেন্টেন্সের একটা পার্টে একটা সাবজেক্ট রয়েছে, তারপরে দেখা গেল সেন্টেন্সে কোথাও কোথাও একটা প্রেপোজিশন রয়েছে, কোথাও একটা অ্যাডজেক্টিভ রয়েছে, ঠিক আছে, কোথাও একটা ভার্ব রয়েছে, তাহলে সেন্টেন্সের সাবজেক্টের পর ডেফিনেটলি ভার্ব আসবে। তাহলে আমরা কি করব, সেন্টেন্সের পরে সাবজেক্টের পরে ভার্ব পার্টটা জুড়ে দেবো, তাহলে ওই দুটো পার্ট পাশাপাশি বসছে। সুতরাং এভাবে কিন্তু তোমরা যে 4টে অংশ থাকবে তার মধ্যে একটা করে কমন জিনিস বের করে পেয়ার করতে পারো, যে কোন পার্টের পরে কোন পার্টটা বসানো যেতে পারে। এছাড়াও আর একটা যেটা খুবই ইম্পর্টেন্ট ফ্যাক্টর, যে কনজাংশনস অর্থাৎ কোরিলেটিভ কনজাংশনস, যেরকম আইদার অর, নিদার নর, নট অনলি বাট অলসো, এইগুলো কিন্তু তোমাকে হেল্প করবে কোন পার্টের পরে কোন পার্ট আসবে এটা বলতে। যেমন ধরো কোথাও একটা রয়েছে নট অনলি, কোনো সেন্টেন্সে রয়েছে, আবার কোনো একটা পার্ট রয়েছে বাট অলসো, তাহলে তোমরা খুব ভালো মতোই জানো প্রথমে নট অনলি পার্টটা আসবে, তারপর বাট অলসোর পার্টটা আসবে, তাহলে ওই দুটো পার্ট পাশাপাশি বসছে। এটা কিন্তু খুব ইজিলি তোমরা করতে পারবে কোরিলেটিভস কনজাংশন থাকলে। আর একটা জিনিস হয়, অনেক সময় কিছু জিনিসের ফুল ফর্ম দিয়ে দেয়, আবার শর্ট ফর্মও দিয়ে দেয়। আমরা প্রত্যেকেই জানি প্রথমে ফুল ফর্মটা লিখতে হবে, তারপর শর্ট ফর্মটা দিয়ে লিখতে হবে, কারণ প্রত্যেকবার তো ফুল ফর্ম লেখা যায় না, তাই শর্ট ফর্ম দিয়ে কাজ চালানো হয়। তাহলে আমরা যখন সিকোয়েন্স সাজাবো তখন প্রথমে ফুল ফর্ম রয়েছে যে অংশ, সেই অংশটা প্রথমে আসবে, তারপর শর্ট ফর্ম রয়েছে যে অংশ, সেই অংশটা আসবে। এই কয়েকটা বেসিক রুলস আছে যেগুলো তোমরা ফলো করতে পারো। এবং আর একটা কথা বলছি, যখনই তোমরা পিকিউআরএস করছো, রিঅ্যারেঞ্জমেন্ট করছো, সেখানে এক্স্যাক্টলি কিন্তু কোনো মানে স্ট্যাটিক কোনো স্ট্র্যাটেজি নেই যে এই স্ট্র্যাটেজিটা ফলো করলেই তোমরা সঠিক উত্তর করতে পারবে। তোমাকে ওখানে বিভিন্ন স্ট্র্যাটেজি অন দ্য স্পট বসে কাজে লাগাতে হবে। তার মধ্যে বেশি কিছু যে কমন ফ্যাক্টর থাকে সেগুলি এখানে বলা হচ্ছে। এরপরেও যে স্ট্র্যাটেজি বা কিভাবে তুমি সলভ করবে সেটা সম্পূর্ণ তোমার নিজস্ব ব্যাপার, এখানে কিন্তু কোনো হার্ড অ্যান্ড ফাস্ট কোনো রুল নেই। এবং লাস্ট সেন্টেন্সটা যখন তুমি চুজ করবে, যেটা কনক্লুশন হবে বা রেজাল্ট হবে, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায়, এরকমটা যে হবেই তা নয়, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় সেই সেন্টেন্সগুলোতে সো থাকে, দেয়ারফোর থাকে, দাস থাকে, ফাইনালি থাকে, দ্যাট ইজ ওয়াই থাকে, ইভেন্চুয়ালি থাকে, ক্লিয়ারলি থাকে। এই শব্দগুলোর মানে হচ্ছে যে এর আগে বেশ কিছু কথা বলা হয়েছে, তারপরে সমস্ত কথাকে একসাথে করে এই কথাটা বলা হচ্ছে, অর্থাৎ কনক্লুশন বা সিদ্ধান্ত টানার মতো করে। দেখো এই শব্দগুলো থাকলেই যে সেটা লাস্ট সেন্টেন্স হবে তা নয়, অনেক ক্ষেত্রে সেকেন্ড থার্ড সেন্টেন্সেও আমরা এই শব্দগুলো দেখে থাকি, কিন্তু এগুলো থাকলে একটা চান্স থাকে এটা লাস্ট সেন্টেন্স হতে পারে বলে। আমরা বেশ কিছু শব্দ দেখতে পাই পিকিউআরএস সলভ করতে গিয়ে, যেমন সিমিলারলি, লাইকওয়াইজ, এগুলো কিন্তু তুলনা করা বোঝায়। সিমিলারলি, লাইকওয়াইজ মানে একই রকম, ঠিক আছে, সিমিলারলি, লাইকওয়াইজ, এইগুলোও কিন্তু তোমাকে খেয়াল রাখতে হবে যে কোন অপশনগুলোতে রয়েছে। তাহলে কি হবে, ওই পার্টগুলো তুমি পরপর লিখতে পারবে, বা ওই পার্টগুলো যে একই পার্ট সেটা তুমি বুঝতে পারবে। অনেক সময় বিপরীতধর্মী কথাও লেখা থাকে, কন্ট্রাস্ট যাকে বলে, যেমন অন দি ওয়ান হ্যান্ড, বাট, ইয়েট, দো, হাউএভার। আমরা যখনই দো বলছি তখন কিন্তু ইয়েট চলে আসবে, আবার একটা বাট আসলো মানে নিশ্চয়ই তার আগে কিছু বিপরীতধর্মী কথা আছে। এরপরে সিকোয়েন্স, যেরকম ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, লাস্টলি, অর্থাৎ প্রথমত, দ্বিতীয়ত, তৃতীয়ত এবং শেষ যে কথাটা শেষ পর্যন্ত। এই রকম ভাবেও কিন্তু তোমরা সিকোয়েন্সটা মেনটেন করতে পারো, বা এই কথাগুলো দেখে, এই শব্দগুলো দেখে তোমরা পিকিউআরএস এটা রিঅ্যারেঞ্জ করতে পারবে।
আপাতত এইটুকুই তোমরা মনে রাখতে পারো বেসিক জিনিসগুলো, এবং এটার উপরে বেস করেই এবার আমরা 25টা কোয়েশ্চেন সলভ করব। আমি আশা করব এই 25টা কোয়েশ্চেন সলভ করলে তোমাদের আইডিয়াটা অনেক বেশি ক্লিয়ার হয়ে যাবে, কারণ এই টপিকটা যে কোনো সরকারি চাকরি পরীক্ষাতে কিন্তু কম বেশি এসে থাকে। সুতরাং এই টপিকটা তোমাদের ভালো করে তৈরি করতে হবে। দেখো, তোমাদের যে WBP পরীক্ষা বলো বা SSC CGL, এই পরীক্ষাগুলোতে কিন্তু খুব বড় বড় সেন্টেন্স দেওয়া হয় না, ছোট ছোট সেন্টেন্স বা ছোট ছোট ফ্রেজ দিয়ে বা ছোট ছোট পার্ট থাকে। কিন্তু যখন তুমি SSC CGL এর মেইন পরীক্ষা দেবে কিংবা ব্যাংক পরীক্ষা দেবে, তখন কিন্তু সেন্টেন্সগুলো একটু বড় বড় থাকে। ঠিক আছে, সেক্ষেত্রে তোমাকে একটু ভালো করে রিডিং স্কিলটা তৈরি করে ওইগুলো সলভ করতে হবে। ফার্স্ট কোয়েশ্চেন, পি পার্টে বলা হলো টু আন্ডারস্ট্যান্ড, কিউ পার্ট টু মেনি পিপল, অপশন আর থ্রেটেনিং অ্যান্ড ইভেন ইম্পসিবল, এস বলা হচ্ছে গ্রামার অ্যাপিয়ার্স। দেখো, পিতে বলছে টু আন্ডারস্ট্যান্ড, এখানে একটা ইনফিনিটিভ ইউজ করা হয়েছে টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম টু আন্ডারস্ট্যান্ড, বুঝতে। কিউতে বলছে টু মেনি পিপল, মানে অনেক লোকের কাছে, টু মেনি পিপল। আরতে বলছে থ্রেটেনিং অ্যান্ড ইভেন ইম্পসিবল, থ্রেটেনিং মানে খুব ভয়ঙ্কর, ডেঞ্জারাস বলে মনে হয়, আবার ইভেন ইম্পসিবল অসম্ভব মনে হচ্ছে। এস অপশনে বলছে গ্রামার অ্যাপিয়ার্স, গ্রামারটাকে মনে হয়, অর্থাৎ গ্রামার বা ব্যাকরণটাকে মনে হয় এরকম এরকম ব্যাপার বলা হচ্ছে। এখন তোমাকে PQRS সঠিকভাবে সাজাতে হবে, তাহলে একটা মিনিংফুল সেন্টেন্স হবে। তোমরা যারা এই মুহূর্তে আমার ক্লাসটা করছো, অ্যাটেন্ড করছো, তোমরা অবশ্যই এই আমাকে সিকোয়েন্সটা পাঠাও যে কোন অপশনটা সঠিক হবে, এবং তার সঙ্গে সিকোয়েন্সটাও লিখে পাঠাবে। ঠিক আছে, এখানে একটা দেখো সাবজেক্ট আছে গ্রামার অ্যাপিয়ার্স, গ্রামারটা মনে হয়। এখন গ্রামারটা মনে হয় কাদের কাছে? মানে গ্রামার তো নিজে নিজেকে মনে করতে পারে না, গ্রামারটা মনে হয় নিশ্চয়ই লোকজনের কাছে মনে হয় গ্রামার সম্পর্কে। এখানে কিউ অপশনে দেখো বলছে টু মেনি পিপল, মানে অনেক লোকের কাছে। তাহলে প্রথমে যাবে যদি কিউ বসাই অনেক লোকের কাছে, গ্রামার অ্যাপিয়ার্স, অর্থাৎ তারপরে আমি এস বসালাম। টু মেনি পিপল, অনেক লোকের কাছে, গ্রামার অ্যাপিয়ার্স, গ্রামারটা মনে হয় কিরকম? থ্রেটেনিং, থ্রেটেনিং মনে হয়, ভয়ঙ্কর বলে মনে হয়। তারপরে আর বসালাম। অ্যান্ড ইভেন ইম্পসিবল, এবং অসম্ভব ব্যাপার। কি অসম্ভব? টু আন্ডারস্ট্যান্ড, বুঝতে পারাটাও অসম্ভব। তাহলে তারপরে পি বসানো হলো। দেখা যাচ্ছে অপশন বি হবে সঠিক উত্তর, QSRP, অর্থাৎ টু মেনি পিপল, অনেক লোকের কাছে, গ্রামার অ্যাপিয়ার্স, ব্যাকরণটা মনে হয়, থ্রেটেনিং অ্যান্ড ইভেন ইম্পসিবল, খুব ভয়ঙ্কর এবং অসম্ভব বলে মনে হয়, টু আন্ডারস্ট্যান্ড, বোঝার ক্ষেত্রে। সো অপশন বি হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 2, PQRS একই রকম ভাবে সাজিয়ে তোমাকে মিনিংফুল সেন্টেন্স লিখতে হবে। ইনটু দি অফিস, সামওয়ান ব্রোক হাইলি কনফিডেন্সিয়াল লেটার্স অ্যান্ড স্টোল সাম। এখানে দেখো আমরা প্রথমে দেখতে পাচ্ছি ইনটু দি অফিস প্রেপোজিশন দিয়ে শুরু হচ্ছে, এটা কখনোই প্রথমে বসবে না। অ্যান্ড স্টোল সাম, অ্যান্ড দিয়ে শুরু হচ্ছে, এটাও কখনো প্রথমে বসবে না। হাইলি কনফিডেন্সিয়াল লেটার্স, মানে খুব বেশি মাত্রার একটা কনফিডেন্সিয়াল যে লেটার্সগুলো রয়েছে, প্রচন্ডভাবেই কনফিডেন্সিয়াল সেই লেটারগুলো, এটা একটা সাবজেক্ট হতে পারে। আর একটা বলছে সামওয়ান ব্রোক, কেউ একজন ভেঙে ফেলেছে। তাহলে এখানে আমি যদি কিউ অপশনটা নিই, যে কিউটা দিয়ে শুরু করব, সামওয়ান ব্রোক, এটাকে সাবজেক্ট করলাম এবং তার সাথে ভার্বও রয়েছে। সামওয়ান সাবজেক্ট, ব্রোকটা হচ্ছে ভার্ব। তাহলে আমি প্রথমে কিউ বললাম, সামওয়ান ব্রোক, ব্রোক কোথায় করেছে? ইনটু দি অফিস, অফিসে ভেঙে ঢুকেছে, মানে অফিস ভেঙে ঢুকে পড়েছে। ইনটু দি অফিস, ঠিক আছে, মানে চুরি করার জন্য অফিসে ঢুকেছিল। তাহলে কিউ এর পরে পি বসানো হলো। এরপরে দেখো বলছে অ্যান্ড স্টোল সাম, এবং চুরিও করেছে, শুধু যে ঢুকে পড়েছে তা নয়, চুরিও করেছে হাইলি কনফিডেন্সিয়াল লেটার্স, এ সাম কিছু, তারপরে কিছুটা কি? কিছুটা হচ্ছে কনফিডেন্সিয়াল লেটার্স। তাহলে সামের পরে ডেফিনেটলি আমাকে কনফিডেন্সিয়াল লেটার্স বসাতে হবে, তাহলে আর বসানো হবে। সো QPSR, অপশন সি হবে সঠিক উত্তর। সামওয়ান ব্রোক ইনটু দি অফিস অ্যান্ড স্টোল সাম হাইলি কনফিডেন্সিয়াল লেটার্স। নেক্সট প্রশ্ন, পি অপশনে বলছে দি পাবলিক, কিউতে বলছে এইম ইজ টু এডুকেট, আর তে বলছে দি এনজিওস, আর এস এ বলছে অ্যাবাউট দি ডেঞ্জার অফ স্মোকিং। দেখো, পাবলিক মানে জনতা, এইম ইজ টু এডুকেট শিক্ষিত করা, দি এনজিওস এনজিওর, অ্যাবাউট দি ডেঞ্জার অফ স্মোকিং মানে ধূমপানের যে একটা ভয়ঙ্কর দিক আছে, বিপদ, সেটা সম্পর্কে।
দেখো এখানে বলছে এইম ইজ টু এডুকেট করবে। এখন কাদেরকে এডুকেট করবে? অবশ্যই লোকজনকে, দ্য পাবলিককে এডুকেট করবে। তাহলে আমি যদি কিউ বসাই, কিউ এর পর আমাকে পি বসাতে হবে। এখন কি বিষয়ে এডুকেট করবে? অ্যাবাউট দি ডেঞ্জার অফ স্মোকিং। তাহলে তারপর আমি এস বসাবো। তাহলে যেটা পড়ে থাকলো দি এনজিওস, এটাতে আমার সাবজেক্ট হবে, তাহলে সেটা প্রথমে আর হয়ে গেল। সো দি এনজিওস এম ইজ টু এডুকেট দ্য পিপল অ্যাবাউট দি ডেঞ্জার অফ স্মোকিং। তাহলে দেখা যাচ্ছে অপশন এ হবে সঠিক উত্তর, RQPS। যারা তোমরা এই মুহূর্তে আমার সাথে জুড়েছো, আমার ক্লাসটা তোমরা অ্যাটেন্ড করছো, তোমরা অবশ্যই এই উত্তরগুলো দাও, নাম্বার দিয়ে উত্তরগুলো দাও, এবং তোমরা PQRS এই কথাগুলো লিখে দেবে, তাহলে বুঝতে সুবিধা হবে যে কোন অপশনটা হচ্ছে এবং সঠিক সিকোয়েন্সটা কি হচ্ছে। নেক্সট কোয়েশ্চেন, হোল অফ লাস্ট ইয়ার মানে গত বছর, সারা বছরটা। কিউতে বলছে টুয়াইস, দুবার। ডিউরিং দ্য সেই সময়ের মধ্যে। আই অনলি ওয়েন্ট ফিশিং, আমি শুধুমাত্র ফিশিং করতে গেছিলাম বা মাছ ধরতে গেছিলাম। তোমরা সময় নাও, সময় নিয়ে প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করো এবং ভালো করে প্রত্যেকটা পার্ট তোমরা পড়ো, এবং যে আমি বলেছিলাম পেয়ার তৈরি করা, কোন অপশনের সাথে কোন অপশনটা প্রথমে দেখেই মনে হচ্ছে যাবে একসাথে, সেই জিনিসটাও তোমরা কিন্তু মাথায় রাখার চেষ্টা করো। দেখো এখানে যেটা বলা হচ্ছে যে ডিউরিং দি হোল অফ লাস্ট ইয়ার, কারণ ডিউরিং বলতে আমরা সময় বোঝাই, সুতরাং ডিউরিং সময় বললে হোল অফ লাস্ট ইয়ার এটা কিন্তু একসাথে চলে আসছে। তাহলে আমরা প্রথমে কিন্তু আর এবং পি এই দুটোকে দেখতে পাচ্ছি যে এরা দুজন একসাথে বসবে, সেটা পরে বসুক বা শেষে বসুক বা প্রথমে বসুক, এই আর এবং পি কিন্তু একসাথে থাকছে। ঠিক আছে, এবার দেখো বলছে আই ওনলি ওয়েন্ট ফিশিং টুয়াইস। আই ওনলি ওয়েন্ট ফিশিং টু, আমি মাত্র দুবার মাছ ধরতে গেছিলাম। তাহলে আমি দেখতে পাচ্ছি এস এর পরে কিউ বসছে, এস এর পরে কিউ বসবে, অর্থাৎ আমরা দুটো পেয়ার পেলাম। একটা পেলাম আর এবং পি ডিউরিং দি হোল অফ লাস্ট ইয়ার, আর একটা পেলাম আই অনলি ওয়েন্ট ফিশিং টুয়াইস, এস এবং কিউ, এই দুটো পেয়ার পেলাম। এবার তোমাকে দেখতে হবে যে কোন পেয়ারটা আগে বসছে। দেখো এই যে আই অনলি ওয়েন্ট ফিশিং টুয়াইস ডিউরিং দি হোল অফ লাস্ট ইয়ার, এটার থেকে বেটার হবে যদি বলা হয় ডিউরিং দি হোল অফ লাস্ট ইয়ার আই অনলি ওয়েন্ট ফিশিং টুয়াইস, অর্থাৎ আর পি প্রথমে বসাবে, তারপরে এস কিউ বসাবে। কারণ অপশনে দেখো এস দিয়ে কিন্তু কোথাও শুরু হচ্ছে না, অপশনে কোথাও এস দিয়ে শুরু হচ্ছে না, সেই জন্য তুমি এসটা প্রথমে বলতে পারবে না, তোমাকে আর পি দিয়ে শুরু করতে হবে, এবং সেক্ষেত্রে অপশন এ হবে সঠিক উত্তর। এবং তুমি যখন আর এবং পি পরপর পেয়েই গেছো, তখন কিন্তু অপশন এটা প্রথমেই তোমার সঠিক করে দিতে হবে, এস এবং কিউ না দেখেও তুমি সঠিক করতে পারো, কারণ এখানে আর অন্য কোথাও আর পি কিন্তু পাশাপাশি বসানো হচ্ছে না। সরি, এখানে অপশন সিতে এখানে একটা এস বসানো হবে, এক্সট্রিমলি সরি, এখানে একটা এস বসবে, পরপর দুটো কিউ হয়ে গেছে। এনিওয়ে, তো সঠিক উত্তর হবে অপশন এ, আর পি এস কিউ। কোয়েশ্চেন নাম্বার 5, পিতে বলছে আ ভ্যালুয়েবল এড টু এডুকেশন। কিউ, দি সিনেমা অফার্স আর নট অনলি অ্যামিউজমেন্ট বাট ইজ অলসো। দেখো এখানে একটু আগে যেটা বলেছিলাম, যখন পেয়ার করছি তখন আমরা এই কোরিলেটিভস গুলো খোঁজার চেষ্টা করব, যদি থাকে নট অনলি বাট অলসো, তাহলে আমরা জানি আর এবং এস কিন্তু পাশাপাশি বসে। প্রথমে এটা বুঝতে পারা গেল যে আর এবং এস পাশাপাশি বসবে, কারণ নট অনলি বাট অলসো রয়েছে। ঠিক আছে, তো নট অনলি অ্যামিউজমেন্ট বাট ইজ অলসো, অলসো দিয়ে কি আসবে? অলসো দিয়ে আসবে আ ভ্যালুয়েবল এইড টু এডুকেশন, এডুকেশনের জন্য একটা খুব মূল্যবান মাধ্যম। তাহলে আমি এস এর পরে পি বসাবো, আর প্রথমে কি বসছে? সিনেমা অফার্স, এখানে সাবজেক্ট রয়েছে, ভার্ব রয়েছে, তাহলে প্রথমে কিউ বসবে। সো কিউ আর এস পি, এটা হবে সঠিক উত্তর, অপশন বি উইল বি দি রাইট আনসার। নেক্সট কোয়েশ্চেন, উই হ্যাভ টু। দেখো এখানে প্রথম পার্টটুকু দেওয়া আছে এবং তারপরে PQRS সঠিকভাবে সাজাতে হবে তোমাকে। পিতে বলছে অ্যাজ উই সি ইট, কিউতে বলছে স্পিক দ্য ট্রুথ, আর বলছে দেয়ার ইজ ফলসহুড অ্যান্ড ডার্কনেস ইভেন ইফ অল অ্যারাউন্ড আস। সো উই হ্যাভ টু, আমাদের করতে হবে। উই হ্যাভ টু কি? এখানে টু বলছে, উই হ্যাভ টু, তারপর ডেফিনেটলি একটা ভার্ব বসবে, ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। এখানে দেখো পি অপশনে, আর অপশনে, এস অপশনে কোথাও সেগুলো নেই, একমাত্র কিউ অপশনে আছে স্পিক দ্য ট্রুথ। সুতরাং আমি এখানে কিউ দিয়ে শুরু করব, স্পিক দ্য ট্রুথ, উই হ্যাভ টু স্পিক দ্য ট্রুথ, এখানে কিউ দিয়ে শুরু করতে হবে। যখনই কিউ দিয়ে শুরু করলো তখন কি হচ্ছে? অপশন এ আর সি এই দুটো ভুল হচ্ছে, কারণ অপশন বি আর অপশন ডি দুটোই
কিউ দিয়ে শুরু হয়েছে, তাহলে উই হ্যাভ টু স্পিক দ্য ট্রুথ, এটা হলো। তারপরে কি বলছে, অ্যাজ উই সি ইট দেয়ার ইজ ফলসহুড ইভেন ইফ অল অ্যারাউন্ড আস। দেখো সত্যিটা যেমনটা আমরা দেখতে পাই, অ্যাজ উই সি ইট, তোমাকে লজিকটাও কাজে লাগাতে হবে। এখানে সত্যিটা যেটা আমরা দেখতে পাই, তাহলে আমি কিউ এর পরে পি বসাবো, কিউ এর পরে পি বসাবো। যখনই কিউ এর পরে পি বসাচ্ছি তখনই অপশন ডি সঠিক হয়ে যাবে। সো উই হ্যাভ টু স্পিক দ্য ট্রুথ অ্যাজ উই সি ইট। আমাদের অবশ্যই সত্যি কথা বলতে হবে, আমরা যেমনটা দেখতে পাই তেমনটা বলতে হবে। ইভেন ইফ, যদিও, ইভেন ইফ, দেখো এখানে বিপরীতধর্মী কথা আসছে, ইভেন ইফ অল অ্যারাউন্ড আস দেয়ার ইজ ফলসহুড অ্যান্ড ডার্কনেস, যদিও আমাদের চারপাশে মিথ্যে কথা এবং অন্ধকার ছড়িয়ে আছে, তবুও আমাদের সত্যি কথাটা বলতে হবে। এই যে ইভেন ইফ বলা হলো, এটা দিয়ে কখনোই আমরা শুরু করব না সেন্টেন্স, কারণ তার আগে নিশ্চয়ই কিছু একটা বিপরীতধর্মী কথা থাকতে হবে, সেটা হচ্ছে উই হ্যাভ টু স্পিক দ্য ট্রুথ। তাহলে অপশন ডি হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 7, by an emperor named Shah Jahan, Q, the Taj Mahal is a, R, in memory of his wife Mumtaz Mahal, S, beautiful monument built in 1631. দেখো এখানে ইন মেমোরি অফ হিজ ওয়াইফ, বিউটিফুল মনুমেন্ট, এটা কিন্তু বিউটিফুল মনুমেন্ট দিয়ে তুমি সেন্টেন্স শুরু করতে পারবে না। বাই অ্যান এম্পারার, এটাও দিয়ে তুমি সেন্টেন্স শুরু করতে পারবে না। অপশন কিউতে বলছে দেখো দি তাজমহল ইজ এ, এখানে তাজমহলের সম্পর্কে বলা হচ্ছে সাবজেক্ট, তাহলে আমি প্রথমে কিউ বসাবো। সাবজেক্ট আছে, ভার্ব আছে, তাজমহল ইজ এ, তাজমহল ইজ এ, এটা হয়ে গেল। তারপরে কি বসবে, তারপর দেখো এখানে যেটা বলা হচ্ছে যে বিউটিফুল মনুমেন্ট, তাজমহল হচ্ছে একটা সুন্দর মনুমেন্ট, ঠিক আছে, তাহলে আমি কিউ এর পরে এস বসাবো, সুন্দর মনুমেন্ট হলো। তারপরে কি বলছে, বাই অ্যান এম্পারার, বিল্ড তৈরি হয়েছিল 1631 সালে, বাই অ্যান এম্পারার রাজার দ্বারা, তার নাম ছিল শাহজাহান, তাহলে তারপরে আমি পি বসাবো। এবার শাহজাহান কেন বানিয়েছিল, ইন মেমোরি অফ হিজ ওয়াইফ মুমতাজ মহল, মুমতাজ মহলের স্মৃতির উদ্দেশ্যে এই স্মৃতিসৌধটা বানিয়েছিল, তারপরে আর বসানো হবে। সুতরাং বলতে পারো যে অপশন বি হবে সঠিক উত্তর। The Taj Mahal is a beautiful monument built in 1631 by an emperor named Shah Jahan in memory of his wife Mumtaz Mahal. Question number 8. Netaji Subhash Bose organized the All India Forward Bloc in 1939. কিউতে বলা হচ্ছে in 1930 he became the mayor of Kolkata. আরতে বলছে সুভাষ বোস was arrested in 1925 এবং এস পার্টে বলছে সুভাষ চন্দ্র বোস ডিসঅ্যাপিয়ার্ড, অদৃশ্য হয়ে গেছিলেন। দেখো এখানে আমরা তিনটে বছর দেখতে পাচ্ছি, 1939, 1930, 1925। ডেফিনেটলি 1925 এর কথাটা আমরা প্রথমে বলবো, তাই প্রথমে আমি আর বললাম। 1925 এর পরে 1930 বসাবো, কিউ বসানো হলো। 1930 পরে 39 আসবে, পি বসানো হলো, এবং সবার লাস্টে বলছি সুভাষচন্দ্র বোস ডিসঅ্যাপিয়ার্ড, অদৃশ্য হয়ে গেছিলেন। অবশ্যই অদৃশ্য হওয়ার ঘটনাটা সবার লাস্টে আসবে। সুভাষচন্দ্র বোস যে অদৃশ্য হয়ে গেছিলেন বিমান দুর্ঘটনায়, সেই কথাটা আমরা সবার লাস্টে লিখব। তাহলে আর কিউ পি এস, অর্থাৎ অপশন এ হবে সঠিক উত্তর। Question number 9. Victoria Memorial represents a unique combination of classical European architecture and Mughal motifs, one of India's most beautiful monuments. এখানে দেখো ভিক্টোরিয়া মেমোরিয়াল সম্পর্কে বলা হচ্ছে, তারপর একটা কমা আছে, তাহলে ডেফিনেটলি ভিক্টোরিয়া মেমোরিয়াল সম্পর্কে একটা ফ্রেজ এখানে থাকার কথা, এবং ফ্রেজটা হচ্ছে ওয়ান অফ ইন্ডিয়াস মোস্ট বিউটিফুল মনুমেন্টস। ভারতবর্ষের অনেকগুলো বিউটিফুল মনুমেন্টসের মধ্যে এটাও একটা। তাহলে প্রথমে তুমি পি বসালে, তারপরে এস বসানো হলো, ঠিক আছে। এবার মনুমেন্টস তো বলা হলো, তারপরে আমার কিন্তু এখনো ভার্ব বসানো হয়নি, সেন্টেন্সের সাবজেক্ট হয়ে গেছে ভিক্টোরিয়া মেমোরিয়াল, তারপরে ভিক্টোরিয়া মেমোরিয়াল সম্পর্কে একটা ফ্রেজ বলা হয়েছে, কিন্তু আমি এখনো সেন্টেন্সের সাবজেক্ট বসাইনি। সাবজেক্ট দেখো কিউ অপশনে রয়েছে, রেপ্রেজেন্টস আ ইউনিক কম্বিনেশন অফ, তাহলে তারপরে আমি কিউ বসাবো। এবার ইউনিক কম্বিনেশনটা কি, ক্লাসিক্যাল ইউরোপিয়ান আর্কিটেকচার আর মুঘল মোটিভস, তাহলে তারপরে আর বসানো হবে। সো এখানে বলতে পারো ভিক্টোরিয়া মেমোরিয়াল, ওয়ান অফ ইন্ডিয়াস মোস্ট বিউটিফুল মনুমেন্টস, represents a unique combination of classical European architecture and Mughal motif. So সঠিক উত্তর হবে PSQR, অপশন ডি হবে রাইট আনসার।
কোয়েশ্চেন নাম্বার 10, পি পার্টে বলা হচ্ছে about 40% of Indians had first hand experience. কিউ পার্টে বলা হচ্ছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল রিপোর্টস। আর পার্টে বলা হচ্ছে অফ পেইং ব্রাইবস অর ইউজিং আ কন্ট্যাক্ট। এস পার্টে বলছে টু গেট আ জব ডান ইন পাবলিক অফিস। প্রথমে দেখো পিতে বলছে অ্যাবাউট 40% অফ ইন্ডিয়ান্স, মানে 40% ভারতবাসী, ভারতীয়, হ্যাড ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স, তাদের অভিজ্ঞতা আছে, নিজের একটা অভিজ্ঞতা আছে। কিউতে বলছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল রিপোর্টস। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল এটা একটা অর্গানাইজেশন, তারা একটা রিপোর্ট দিয়েছে, রিপোর্টস তারা রিপোর্ট করেছে। আর পার্টে বলছে অফ পেইং ব্রাইবস অর ইউজিং এ কন্ট্যাক্ট, মানে ঘুষ দেওয়া হয় কিংবা কোনো রকম কোনো কন্ট্যাক্টের সাহায্য নেওয়া হয় টু গেট আ জব ডান ইন পাবলিক অফিস। সরকারি অফিসগুলোতে কোনো রকম কাজ করানোর জন্য ঘুষ দিতে হয় কিংবা কোনো কন্ট্যাক্ট নিয়ে যেতে হয়। এই যে চারটে কথা বলা আছে PQRS, তোমাকে সঠিকভাবে সাজাতে হবে। দেখো এখানে আমরা কিন্তু যদি প্রথম সেন্টেন্সটা অ্যাবাউট 40% ইন্ডিয়ান্স এটা দিয়ে শুরু করি, বা অফ পেইং ব্রাইবস কিংবা টু গেট আ জব ডান এগুলো দিয়ে শুরু করি, সেটা কিন্তু ভুল হবে। তার থেকে যদি আমি কিউ দিয়ে শুরু করি, অর্থাৎ ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল এটা একটা সাবজেক্ট, তারপর রিপোর্টস এটা কিন্তু ভার্ব, তাহলে আমি কিউ দিয়ে শুরু করলাম। এই রিপোর্টে এরা কি বলে? রিপোর্টে বলে অ্যাবাউট 40% অফ ইন্ডিয়ান্স, যে 40% ভারতবাসীর একটা অভিজ্ঞতা আছে, তাহলে আমি তারপরে পি বসালাম। কি অভিজ্ঞতা আছে? এক্সপিরিয়েন্স অফ পেইং ব্রাইব, ঘুষ দেওয়ার অভিজ্ঞতা আছে। তারপরে আর বসানো হলো। ঘুষ দেওয়ার অভিজ্ঞতার পরে বলা হচ্ছে ইউজিং আ কন্ট্যাক্ট, কন্ট্যাক্ট কাজে লাগাচ্ছে কিসের জন্য? টু গেট আ জব ডান, কোনো কাজ হাসিল করতে বা কোনো কাজ করানোর জন্য সরকারি অফিসে। তাহলে QPRS যদি আমরা এই রকম অর্ডারে বসাই তাহলে কিন্তু এটা একটা মিনিংফুল সেন্টেন্সে পরিণত হবে। সো অপশন এ হবে সঠিক উত্তর। নেক্সট কোয়েশ্চেন, প্রথম পার্টটুকু বলা আছে, তোমাকে তারপরে PQRS সঠিকভাবে সাজাতে হবে। হি ওয়াজ সো কাইন্ড অ্যান্ড জেনারাস দ্যাট, সে এতটাই দয়ালু এবং এতটাই উদার ছিলেন যে, হি নট অনলি মেড আদার্স ডু সো বাট অলসো হেল্পড দেম হিমসেলফ। একই রকম ভাবে দেখো এখানেও নট অনলি বাট অলসো রয়েছে, তার মানে এখানেও কিন্তু আমরা একটা কো রিলেটিভস দেখতে পাচ্ছি। তাহলে নট অনলি বাট অলসো অর্থাৎ পি বসবে, প্রথমে পি বসবে। এখন দেখো নট অনলি সে কি করেছিল? নট অনলি হেল্প দেম হিমসেলফ, হেল্প দেম হিমসেলফ, সে যে নিজে তাদেরকে সাহায্য করেছিল তা নয়, বাট অলসো, তারপরে আর বসানো হবে, বাট অলসো মেড আদার্স ডু সো, মেড আদার্স ডু সো। দেখো তোমাদের অনেকের মনে হতে পারে নট অনলি দিয়ে তো আমরা মেড আদার্স ডু সো বলতে পারতাম, পি এর পরে কিউ বলতে পারতাম। এটা বললে একটা প্রবলেম, সেটা হচ্ছে মেড আদার্স ডু সো, অন্যদেরকেও তেমনটা করালেন, অন্যদেরকে দিয়েও তেমন কাজটা করালেন। এখন এই ডু সো তেমন কাজটা বলতে কোন কাজটা? সুতরাং এই জন্য তোমাকে প্রথমে হেল্প দেম হিমসেলফ এটা বলতে হবে, যে তিনি শুধুমাত্র যে তাদেরকে সাহায্য করলে নিজে নিজে তা নয়, তিনি অন্যদেরকে দিয়েও সেই একই কাজ করালেন। অর্থাৎ পি এর পর তোমাকে এস বলতেই হবে। অনেকের মনে হতে পারে পি এর পরে এস কেন বলবো, নট অনলি মেড আদার্স ডু সো এটা বলা যেত, কিন্তু ডু সো তেমনটা করালেন, কেমনটা করালেন, কি করালেন, এখানে কিন্তু একটা প্রশ্ন থেকে যেত। সেই জন্য তুমি পি এর পরে এস বলবে। হি নট অনলি হেল্প দেম হিমসেলফ, তিনি যে শুধু তাদেরকে নিজে নিজে সাহায্য করলেন তা নয়, বাট অলসো আরো কি করলেন? মেড আদার্স ডু সো, অন্যদেরকেও দিয়েও একই কাজ করালেন। তাহলে PSRQ এটা হবে সঠিক সিকোয়েন্স, সঠিক উত্তর হবে অপশন এ। কোয়েশ্চন নাম্বার 12, all religions are to advance the cause of peace in a holy partnership, justice and freedom bound together। এখানে PQRS সঠিকভাবে তোমাকে সিকোয়েন্স মেনটেন করে সাজাতে হবে যাতে একটা মিনিংফুল সেন্টেন্স হয়। দেখো বলছে অল রিলিজিয়ন্স আর টু অ্যাডভান্স দি কজ অফ পিস, সমস্ত ধর্মের উচিত কি করতে? এগিয়ে আসতে যাতে শান্তি রক্ষার যে কজ সেই বিষয়টা। তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি যে প্রথমে যদি আমি পি দিয়ে শুরু করি সেটা কিন্তু যথার্থ হবে, কারণ অল রিলিজিয়ন্স সম্পর্কে বলা হচ্ছে। কিউতে বলছে ইন আ হোলি পার্টনারশিপ জাস্টিস অ্যান্ড ফ্রিডম বাউন্ড টুগেদার, তাহলে যে কজ অফ পিস, শান্তি রক্ষার যে কারণ, কজ অফ পিস, আর কি আছে? জাস্টিস অ্যান্ড ফ্রিডম, ন্যায় বিচার এবং স্বাধীনতা, এগুলো কিন্তু একই সাথে পরপর চলে আসছে। তাহলে পি এর পরে আর বসানো হলো।
এবং এই যে জিনিসগুলো পিস, জাস্টিস এন্ড ফ্রিডম, এরা কি করবে? বাউন্ড টুগেদার, এরা একসাথে কাজ করবে, বাউন্ড টুগেদার। তারপরে এস বসাবো, ইন আ হোলি পার্টনারশিপ। টুগেদার, টুগেদারের পরে ইন আ হোলি পার্টনারশিপ। যখন প্রথমে টুগেদার বলা হলো তারপরে কিন্তু পার্টনারশিপ কথাটা আসবে, তাহলে তারপরে আমি কিউ বসাবো। সো সেন্টেন্সটা এরকম হবে, অল রিলিজিয়ন্স আর টু অ্যাডভান্স দি কজ অফ পিস, justice and freedom bound together in a holy partnership. So PRSQ অপশন ডি হবে সঠিক উত্তর। যারা এই মুহূর্তে ক্লাসটা অ্যাটেন্ড করছো তাদের সবাইকে আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি, এবং তোমরা খুব সুন্দর করে আনসারগুলো দেওয়ার চেষ্টা করছো, এবং তোমরা একটু সময় নিতে হবে, কারণ এই 4টে পার্ট পড়তে হবে, পড়ে তার সিকোয়েন্স বুঝিয়ে তাকে সঠিক উত্তর করাটা একটু টাইম টেকিং, বা তোমরা চেষ্টা করো যত তাড়াতাড়ি সম্ভব এগুলোকে সলভ করতে। কারণ পরীক্ষাতে তো তোমরা সময় বেশি তোমাদের জন্য অ্যালার্ট করা নেই, একটা প্রশ্নের পেছনে এত সময় দিলে কিন্তু অন্যান্য প্রশ্নগুলো সাফার করবে। পি অপশনে বলা হচ্ছে, ইট ইজ আ ওয়ান্ডার দ্যাট মাইগ্রেটরি বার্ডস উইদাউট এভার গেটিং লস্ট অলওয়েজ ম্যানেজ টু ফাইন্ড দেয়ার হোম ফ্লাইং থাউজেন্ডস অফ কিলোমিটার্স। এখানে বলা হচ্ছে ইট ইজ আ ওয়ান্ডার, এটা খুব অবাক করা একটা ব্যাপার, দ্যাট মাইগ্রেটরি বার্ডস মানে পরিযায়ী যে পাখিগুলো রয়েছে, মাইগ্রেটরি বার্ডস পরিযায়ী পাখিগুলো রয়েছে, তারা কি করে? উইদাউট ইভেন গেটিং লস্ট, তারা কখনো কিন্তু হারিয়ে যায় না। অলওয়েজ ম্যানেজ টু ফাইন্ড দ্য হোম, সবসময় তারা তাদের বাড়ি ঘর খুঁজে পায়। ফ্লাইং থাউজেন্ডস অফ কিলোমিটার্স মানে হাজার হাজার কিলোমিটার তারা উড়ে চলে আসে। তাহলে মাইগ্রেটরি বার্ডস গুলো তারা কি করছে? তারা উড়ে উড়ে আসছে। তাহলে প্রথমে আমি পি বসাবো, মাইগ্রেটরি বার্ডস, কারণ পরিযায়ী পাখিদের সম্পর্কে কথাটা বলা হয়েছে, তাহলে প্রথমে পি বসবে। এবং তারা কি করবে? ফ্লাইং থাউজেন্ডস অফ কিলোমিটার, তারা হাজার হাজার কিলোমিটার উড়ে আসছে। তাহলে পি এর পরে এস বসানো হলো, ঠিক আছে। এরপরে কি হচ্ছে? এরপরে বলছে অলওয়েজ ম্যানেজ, তারা সবসময় ম্যানেজ করতে পারে, অলওয়েজ ম্যানেজ টু ফাইন্ড দ্য হোম, তাদের বাড়িঘর খুঁজে পেতে। তারপরে আর বসানো হলো উইদাউট এভার গেটিং লস্ট, তারা কখনো হারিয়ে না গিয়ে, তাহলে সবার লাস্টে কিউ বসানো হলো। সো ইট ইজ আ ওয়ান্ডার দ্যাট মাইগ্রেটরি বার্ডস ফ্লাইং থাউজেন্ডস অফ কিলোমিটার অলওয়েজ ম্যানেজ টু ফাইন্ড দেয়ার হোম উইদাউট এভার গেটিং লস্ট। এখানে সঠিক উত্তর হবে অপশন ডি। নেক্সট কোয়েশ্চেন, প্রথম পার্ট এবং শেষের পার্টটুকু দেওয়া আছে, মাঝখানে পিকিউআরএস সঠিকভাবে সাজাতে হবে তোমাকে, তাহলে সামগ্রিকভাবে একটা মিনিংফুল সেন্টেন্স তৈরি হবে। প্রথমে বলা হয়েছে দ্য পিজন্স ওয়্যার ইউজড, পায়রা ব্যবহৃত করা হতো। পিজন্স ওয়্যার ইউজড, পায়রা ব্যবহৃত হতো। এবং সবার লাস্টে বলছে টু দ্য ফিট, তাদের পায়েতে, তাদের পায়েতে। পিতে বলছে অ্যাজ মেসেঞ্জার্স মানে পত্রবাহক হিসাবে। উইচ ওয়্যার টাইড, যেগুলো বেঁধে দেওয়া হতো। ইন দি ওল্ডেন ডেজ, পুরনো সময়, পুরনো দিনে। টু ক্যারি মেসেজেস, যাতে সে মেসেজগুলো নিয়ে যেতে পারে, মেসেজ নিয়ে যেতে, বার্তা নিয়ে যেতে। এখন দেখো টু দেয়ার ফিট, তাদের পায়েতে। এখন পায়েতে কি বেঁধে দেওয়া হতো? পায়েতে কি বেঁধে দেওয়া হতো? মেসেজগুলো বেঁধে দেওয়া হতো, কিন্তু পায়েতে কি করা হতো? বেঁধে দেওয়া হতো। তাহলে আমি যদি কিউ অপশনটা সবার লাস্টে বলি, কারণ কিউ আছে উইচ আর টাইড, যেগুলো বেঁধে দেওয়া হতো টু দেয়ার ফিট, তাহলে এই যে টু দেয়ার ফিট পার্টটুকু লাস্টে রয়েছে, তার আগে কিন্তু তোমাকে কিউ অপশনটা বসাতেই হবে, উইচ আর টাইড টু দেয়ার ফিট। তাহলে সবার লাস্টে কিউ বসবে। যখনই এটা তুমি বুঝতে পারো সবার লাস্টে কিউ বসবে, তখন দেখো অপশন এ এবং অপশন ডি ভুল হচ্ছে, কারণ অপশন বি আর সিতে একমাত্র সবার লাস্টে কিউ আছে, ঠিক আছে। তাহলে দ্য পিজন্স আর টাইড, এরপরে তোমাকে বলতে হবে কিউ মানে প্রথম পার্টটা কোনটা হবে, ঠিক আছে। প্রথম পার্টে দেখো এই যে পিজন্সগুলোকে ব্যবহার করা হতো, কি হিসেবে ব্যবহার করা হতো? মেসেঞ্জার হিসেবে, মেসেঞ্জার হিসেবে, পত্রবাহক হিসেবে। তাহলে তুমি প্রথমে কি করবে? প্রথমে পি বলবে, যে পত্রবাহক হিসেবে তাদেরকে ব্যবহৃত করা হতো। কবুতর যা যা যা, আমরা বিখ্যাত গান শুনেছি এবং সবাই আমরা জানি যে সেই সময় পাখিদেরকে দিয়ে, পায়রাদেরকে দিয়ে চিঠি আদান প্রদান করা হতো। সো অ্যাজ মেসেঞ্জার এটা ব্যবহৃত করা হলো। তারপরে কি হচ্ছে? তারপরে দেখো ইন দি ওল্ডেন ডেজ, পুরনো দিনে, এটা করা হতো পুরনো দিনে। তারপরে তুমি আর বসালে। তারপরে কিসের জন্য করা হতো? টু ক্যারি মেসেজেস, টু ক্যারি মেসেজেস। তারপরে এস বসানো হলো, টু ক্যারি মেসেজেস, ঠিক আছে। সুতরাং এখানে বলা যেতে পারে যে অপশন সি হবে সঠিক উত্তর, যে দ্য পিজন্স আর ইউজড অ্যাজ মেসেঞ্জার্স ইন দি ওল্ডেন ডেজ টু ক্যারি মেসেজেস
উইচ ওয়্যার টাইড, এই মেসেজগুলো যেগুলো বাঁধা হতো, তাহলে যে উইচ ওয়্যার টাইড যেটা লাস্টে কিউ বসানো হলো তার আগেই কিন্তু তোমাকে এস বসাতে হবে, কারণ টু ক্যারি মেসেজেস, মেসেজগুলো নিয়ে যেত যেগুলো বাঁধা হতো, তাহলে মেসেজের পরে কিন্তু বাঁধা এই কথাটা আসবে। সুতরাং এস এবং কিউ তোমাকে একই সাথে বসাতে হবে। সো অপশন সি হবে সঠিক উত্তর, সেখানেই একমাত্র এস আর কিউ একসাথে রয়েছে। নেক্সট প্রশ্ন, দি ল্যান্ডস্কেপ, যে চারদিকে প্রাকৃতিক সৌন্দর্য, দি ল্যান্ডস্কেপ, এবং সবার লাস্টে বলছে সিন টুগেদার, একসাথে দেখা। পিতে বলছে উইথ নেচার ডিসপ্লেইং হেয়ার ইজ অসম দ্যাট আর সেলডম আ রেঞ্জ অফ ডিলাইটস। ল্যান্ডস্কেপ অর্থাৎ যে চারপাশে আমাদের ভূপ্রকৃতি, প্রাকৃতিক বৈচিত্র্য তার কথা বলা হচ্ছে, ভূপ্রকৃতির যে বৈচিত্র্য তার কথা বলা হচ্ছে। পিতে বলছে উইথ নেচার ডিসপ্লেইং, প্রকৃতি আমাদেরকে ডিসপ্লে করছে। হেয়ার ইজ অসম, এখানে হয় খুব সুন্দর, অসম, দ্যাট আর সেলডম, যেটা কদাচিৎ, আর রেঞ্জ অফ ডিলাইটস। আর লাস্টে বলছে সিন টুগেদার। দেখো এই যে ল্যান্ডস্কেপ, দ্য ল্যান্ডস্কেপ, সাবজেক্ট, হেয়ার, অ্যাডভার্ব, তারপরে দেখো ভার্ব আসছে ইজ, অসম। তাহলে আমি প্রথমে কিউ বসাবো, ল্যান্ডস্কেপের সম্পর্কে বলা হচ্ছে ল্যান্ডস্কেপটা এখানকার হচ্ছে অসম, তাহলে আমি প্রথমে কিউ বসালাম। কিউ এর পরে কি হচ্ছে, এখানে অসম কেন, উইথ নেচার ডিসপ্লেইং, নেচার অনেক কিছু ডিসপ্লে করছে, নেচার অনেক কিছু ডিসপ্লে করছে, ডিসপ্লে কি করছে, আর রেঞ্জ অফ ডিলাইটস, ডিসপ্লেইং আর রেঞ্জ অফ ডিলাইটস, অনেক কিছু, রেঞ্জ অফ ডিলাইটস, অনেক কিছু ভালো লাগার জিনিসপত্র দেখাচ্ছে। এবং তারপরে কি হচ্ছে, দ্যাট আর সেলডম, এই ডিলাইটস গুলো যেগুলো খুবই রেয়ার, দ্যাট আর সেলডম সিন টুগেদার, যেগুলো প্রায় একসাথে দেখাই যায় না, তাহলে তারপরে আমি আর বসাবো। সো এখানে সঠিক উত্তর হবে কিউ পি এস আর, অপশন বি হবে রাইট আনসার। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 16, পজিটি অফ ফান্ডস, এবং শেষে বলা হচ্ছে জার্নালস অ্যান্ড ইকুইপমেন্ট। পজিটি অফ ফান্ডস অর্থাৎ টাকা পয়সার যে অভাব। পিতে বলছে ইউনিভার্সিটিজ ক্যানট মেক, ইউনিভার্সিটি তৈরি করতে পারে না। কিউতে বলছে এসেনশিয়ালস লাইক বুকস, বই যেগুলো খুবই দরকারি, মানে অপরিহার্য বিষয়। সাফিসিয়েন্ট এক্সপেন্ডিচার অন, উপযুক্ত পরিমাণে, যথাযথ পরিমাণে যে খরচ। অর্ডেন্স দ্যাট দি, এবং তারা এখানে অর্ডেন্স দ্যাট দি মানে এখানে অর্ডার করা হচ্ছে। জার্নালস এবং ইকুইপমেন্ট, যে পত্রপত্রিকা এবং ইকুইপমেন্ট, যন্ত্রপাতি। তাহলে এখানে যদি আমি পজিটিভ অফ ফান্ডস বলি, ফান্ডের যে ঘাটতি রয়েছে, পজিটিভ অফ ফান্ডস, এরপরে কি হচ্ছে, ইউনিভার্সিটিজ ক্যানট মেক, এটা বলা যাবে না। যদি বলা হয় পজিটিভ অফ ফান্ডস, এটা একটা সাবজেক্ট ধরা হলো, মানে ফান্ডের যে অভাব, তারপর দেখো ভার্ব আসছে অর্ডেন্স দ্যাট, এই ফান্ডের অভাবটা কি করছে, অর্ডার দিচ্ছে, অর্ডেন্স দ্যাট, তাহলে আমি এস বসালাম, অর্ডেন্স দ্যাট। আর যখনই এস বসালাম তখন কিন্তু অপশন বিটাই হবে সঠিক উত্তর, আর কোথাও এস দিয়ে শুরু হয়নি। অর্ডেন্স দ্যাট দি কি, দি ইউনিভার্সিটিজ, দি ইউনিভার্সিটিজ ক্যানট মেক, ইউনিভার্সিটিরা তৈরি করতে পারবে না, ক্যানট মেক, কি তৈরি করতে পারবে না, অবশ্যই বই তৈরি করার কথা বলা হচ্ছে না, এখানে এক্সপেন্ডিচার, খরচার কথা বলা হচ্ছে, ক্যানট মেক সাফিসিয়েন্ট এক্সপেন্ডিচার অন, সাফিসিয়েন্ট তারা খরচা করতে পারবে না, অন কিসের উপর খরচা করতে পারবে না, এসেনশিয়ালস অপরিহার্য জিনিস লাইক বুকস, জার্নালস অ্যান্ড ইকুইপমেন্ট, বইয়ের পরে কিন্তু জার্নালস এবং ইকুইপমেন্টটা আসবে, তাহলে জার্নালস অ্যান্ড ইকুইপমেন্টটা যদি লাস্টে থাকে তাহলে তার আগে কিউ অপশনটা থাকতেই হবে। সো অপশন বি হবে রাইট আনসার, এস পি আর কিউ। নেক্সট কোয়েশ্চেন, ইট ওয়াজ এ ফ্রাইডে মর্নিং, শুক্রবার সকালবেলা, অ্যান্ড এবং শেষ হচ্ছে উইথ হিজ বাইনকুলার্স, তার বাইনকুলার দিয়ে, এবং তারপরে পি কিউ আর এস সঠিকভাবে তোমাকে সাজাতে হবে একটা মিনিংফুল সেন্টেন্স তৈরি করতে। বলছে ইট ওয়াজ এ ফ্রাইডে মর্নিং, শুক্রবার সকালবেলা ছিল, অ্যান্ড এবং। পিতে বলছে দ্য লেফটেন্যান্ট স্ক্যান দি হরাইজন, লেফটেন্যান্ট কি করলেন, হরাইজনটা ভালো করে চেক করলেন, স্ক্যান করলেন, দূরে দিগন্ত রেখাটা ভালো করে চেক করলেন। জাস্ট অ্যাজ দি ডেজার্ট হেজ, এবং এই যে ডেজার্ট, মরুভূমির যে একটা ধুলো মাখা একটা পরিবেশ থাকে, একটা ঘোলাটে পরিবেশ, উইথ হিজ বাইনকুলার্স, তার বাইনকুলার দিয়ে, ওয়াজ ক্লিয়ারিং, এটা পরিষ্কার হচ্ছিল। এখন কি পরিষ্কার হচ্ছিল, বাইনকুলার পরিষ্কার হচ্ছিল না, ডেজার্ট হেজ, এই যে বলা হচ্ছে যে মরুভূমির বালিতে যে পুরো জায়গাটা একটা ঘোলাটে হয়েছিল সেটা পরিষ্কার হচ্ছে, নাকি হরাইজন পরিষ্কার হচ্ছে। সঠিকটা কিন্তু দেখো
এস এর আগে কিউ চলে আসছে, অর্থাৎ জাস্ট অ্যাজ দি ডেজার্ট হেজ ওয়াজ ক্লিয়ারিং, এই যে ঘোলাটে অবস্থাটা সেটা পরিষ্কার হয়ে যাচ্ছিল, তাহলে কিউ আর এস এটা কিন্তু পেয়ার হয়ে গেল, কিউ আর এস এটা কিন্তু পেয়ার হলো। তারপরে কি হবে, দ্য লেফটেন্যান্ট স্ক্যান করলেন হরাইজনটাকে, তারপরে পি আসছে, আর কি হচ্ছে, কি দিয়ে স্ক্যান করছেন, উইথ হিজ বাইনকুলার্স, তাহলে পি এর পরে আর তোমাকে বলতেই হবে, পি এর পরে আর বলতেই হবে। সো সঠিক উত্তর হবে অপশন সি, কিউ এস পি আর। ইট ওয়াজ এ ফ্রাইডে মর্নিং অ্যান্ড just as the desert haze was clearing, the lieutenant scanned the horizon with his binoculars. Question number 18, প্রথম পার্টটুকু দেওয়া আছে এবং পরের পার্টটুকু দেওয়া আছে, মাঝখানে পিকিউআরএস তোমাকে সঠিকভাবে সাজাতে হবে। দ্য স্কুল হ্যাজ অলওয়েজ বিন, স্কুলটা সবসময় এরকম ছিল, জেনারেশন টু দ্য নেক্সট, জেনারেশন থেকে পরের জেনারেশনে। এখানে দেখো জেনারেশন থেকে পরের জেনারেশনে বলা হচ্ছে, পিতে বলছে ট্রেডিশন ফ্রম ওয়ান, দ্য মোস্ট ইম্পর্টেন্ট, দ্য ওয়েলথ অফ, মিনস অফ ট্রান্সফারিং। দেখো খুব মজার কথা, যে জেনারেশন টু দি নেক্সট মানে অন্য জেনারেশনে, তারপরে ডেফিনেটলি একটা জেনারেশন থেকে অন্য জেনারেশনের কথা বলা হচ্ছে, তার মানে ট্রেডিশন ফ্রম ওয়ান জেনারেশন টু দি নেক্সট, তাহলে প্রথমে পিটা চলে আসবে, মানে সবার লাস্টে পি বসবে, কারণ পি এর পরেই কিন্তু এই 6 পার্টটুকু আসবে জেনারেশন টু দি নেক্সট, দ্য ট্রেডিশন ফ্রম ওয়ান জেনারেশন টু দি নেক্সট, তাহলে সবার লাস্টে পি চলে আসলো। আর যখন পি আসলো তখন অপশন এটা ভুল হয়ে গেল, কারণ এখানে পি দিয়ে শুরু করা হচ্ছে, এটা সঠিক হবে না। এবার দেখো যখন পি বসালাম লাস্টে, তার মানে কি হচ্ছে, স্কুল হ্যাড অলওয়েজ বিন, স্কুলটা সবসময় সেরকম ছিল। কিরকম ছিল স্কুলটা, দ্য মোস্ট ইম্পর্টেন্ট, তাহলে প্রথমে কিউ বসলাম, দ্য মোস্ট ইম্পর্টেন্ট কি, মিনস অফ ট্রান্সফারিং, মানে যে ট্রান্সফার করবে তার একটা মাধ্যম, ট্রান্সফারিং এর মাধ্যম। কি ট্রান্সফার করবে, ট্রান্সফারিং দ্য ওয়েলথ অফ, ওকে, এই যে ওয়েলথ সম্পত্তি, কিসের সম্পত্তি, ওয়েলথ অফ ট্রেডিশন, ঠিক আছে, এই যে ধারা, ঐতিহ্যের যে ধারা, সেই ট্রেডিশনটা একটা জেনারেশন থেকে আর একটা জেনারেশনে পাঠিয়ে দেবে। তাহলে এখানে সঠিক সিকোয়েন্সটা হলো কিউ এস আর পি, অপশন বি হবে সঠিক উত্তর। তাহলে সঠিক সেন্টেন্সটা হবে, দ্য স্কুল হ্যাজ অলওয়েজ বিন দ্য মোস্ট ইম্পর্টেন্ট মিনস অফ ট্রান্সফারিং দ্য ওয়েলথ অফ ট্রেডিশন ফ্রম ওয়ান জেনারেশন টু দি নেক্সট। কোয়েশ্চেন নাম্বার 19, প্রথম সেন্টেন্সটা এবং পরের সেন্টেন্সটা দেওয়া আছে, মাঝখানে পিকিউআরএস সঠিকভাবে তোমাকে সাজাতে হবে। আ ব্যাড হ্যাবিট ইজ হার্মফুল, নান অ্যাজ হার্মফুল অ্যাজ স্মোকিং। একটা ব্যাড হ্যাবিট, বাজে অভ্যাস, ইজ হার্মফুল, বাজে অভ্যাস তো অবশ্যই ক্ষতিকর, নান অ্যাজ হার্মফুল অ্যাজ স্মোকিং, কিন্তু স্মোকিং এর মতো এত ক্ষতিকর কোনো কিছুই নয়। এবং সবার শেষে বলা হচ্ছে, দেন ওয়াই গেট দ্যাট ব্যাড হ্যাবিট, তাহলে এই বাজে অভ্যাসটা তোমরা কেন করবে। এবার পি পার্টে বলা হচ্ছে, বাট হ্যাবিট ইজ সেকেন্ড নেচার, স্মোকার্স রিমেইন স্মোকার্স ফর লাইফ। হ্যাবিট ইজ সেকেন্ড নেচার, অর্থাৎ স্বভাব যায় না মোলে, মানে ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভাঙে। হ্যাবিট ইজ সেকেন্ড নেচার, স্মোকার্স রিমেইন স্মোকার্স ফর লাইফ। একবার যারা স্মোক করতে শুরু করে, ধূমপায়ীরা, তারা কিন্তু সারা জীবন ধূমপায়ী থেকে যায়। কিউ অপশনে বলা হচ্ছে, বিসাইডস বিং এক্সপেন্সিভ, মানে খুব খরচ সাপেক্ষ, এটার পাশাপাশি স্মোকিং ডাজ ইনজুরি টু ওয়ানস হেলথ, স্মোকিং কিন্তু কারোর কি করে, স্বাস্থ্যেতেও অনেক ক্ষতি, স্বাস্থ্যের দিক থেকেও অনেক ক্ষতি করে। ইন দি লং রান হি মে গেট সামথিং ওয়ার্স, যখন কেউ অনেক দিন ধরে স্মোকিং করছে তখন তার কি হতে পারে, প্রচন্ড বাজে রকম শরীর খারাপ করতে পারে, যেটাকে বলা হচ্ছে লাং ক্যান্সার, ফুসফুসে ক্যান্সার। এ স্মোকার গেটস নাথিং বাট স্মোক ফর হিজ মানি, মানে একজন স্মোকার কিছুই পায় না, শুধুমাত্র তার টাকাটা খরচা করে সে কি করে, ধূমপান করে, এবং সেই টাকা খরচা করে তাকে কিন্তু ধূমপানের খেসারত তাকে দিতে হয়। দেন ওয়াই গেট দ্যাট ব্যাড হ্যাবিট, তাহলে এই ব্যাড হ্যাবিটটা তোমরা কেন করবে। এখন দেখো দুটো ক্লু কিন্তু এখান থেকে পাওয়া গেছে। একটা হচ্ছে এই যে এখানে বলছে ইনজুরি টু ওয়ানস হেলথ, কারোর স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, আর পরে দেখো বলছে লাং ক্যান্সার, তাহলে এই যে কিউ এবং আর, এই দুটো কিন্তু পাশাপাশি, আমরা দুটো পেয়ার, একটা কিন্তু পেয়ার পেয়ে গেলাম, পেয়ার অফ সেন্টেন্সেস পেয়ে গেলাম, যে প্রথমে বলছে ইনজুরি টু ওয়ানস হেলথ,
তারপরে বলছে লাং ক্যান্সার, তাহলে কিউ এবং আর এইটা কিন্তু একসাথে থাকবে, এইটা কিন্তু একসাথে থাকবে। তারপরে পিতে বলছে বাট হ্যাবিট ইজ সেকেন্ড নেচার, মানে তুমি যতই লাং ক্যান্সারের ভয় দেখাও না কেন স্বভাব যায় না মলে, তাহলে তারপরে আমি পি বসাবো, স্বভাব যায় না মলে, স্মোকাররা সবসময় স্মোকারই থাকবে। এবং তারপরে বলছে স্মোকার গেটস নাথিং বাট স্মোক ফর ইজ মানি, মানি এখানে দেখো স্মোকারদের কথা বলা হয়েছিল, তারপরে আবার স্মোকারদের নিয়েই কথা বলা হচ্ছে এসে, তাহলে কিউ আর পি এস, পি এর পরে এস বসবে। সুতরাং এই যে সিকোয়েন্সটা বলা হচ্ছে কিউ আর পি এস, অপশন বি হবে সঠিক উত্তর। এবং দেন ওয়াই গেট দ্যাট ব্যাড হ্যাবিট, এত কিছুর পরে তখন তুমি বলছো তাহলে কেন এই বাজে অভ্যাসটা করা হবে। সুতরাং সঠিক উত্তর হবে অপশন বি। নেক্সট কোয়েশ্চেন, প্রথম পার্টে বলা হচ্ছে হি ওয়ান্টেড টু অ্যাডপ্ট হিজ ফাদার্স প্রফেশন, সে চেয়েছিল তার বাবার যে প্রফেশন, যে জীবিকা, সেটাকে অ্যাডপ্ট করতে। এবং সবার শেষে বলা হচ্ছে হি উইশড টু চেঞ্জ দি লট অফ দি নেকেড অ্যান্ড হাংরি মাসেস অফ ইন্ডিয়া, তিনি চেয়েছিলেন ভারতবর্ষের যে ক্ষুধার্ত এবং যে নগ্ন এই যে জনগণ রয়েছে, জনসংখ্যায় রয়েছে, মানুষজন রয়েছে, তাদের কি করতে, ভাগ্য পরিবর্তন করতে। তাহলে আমরা দেখতে পেলাম যে তিনি তার বাবার প্রফেশনটা বেছে নিতে চেয়েছিলেন এবং তারপরে বলছে তিনি চেয়েছিলেন যে ভারতবর্ষের নগ্ন, উলঙ্গ এবং যে ক্ষুধার্ত মানুষজন তাদের ভাগ্য ফিরিয়ে নিয়ে আসতে। পি অপশনে বলছে হি ওয়াজ ইনফ্লুয়েন্সড বাই হিজ স্ট্রং ডিজায়ার টু সেট ইন্ডিয়া ফ্রি, হি ওয়াজ ইনফ্লুয়েন্স, তিনি প্রচন্ডভাবে প্রভাবিত হয়েছিলেন বাই হিজ স্ট্রং ডিজায়ার, তার যে শক্তিশালী একটা ইচ্ছে, টু সেট ইন্ডিয়া ফ্রি, ভারতবর্ষকে মুক্ত করতে, ভারতবর্ষকে স্বাধীন করতে। ফ্রম নাও অন হি ওয়াজ এ চেঞ্জড ম্যান, এখন থেকে তিনি পুরোপুরি একটা পরিবর্তিত মানুষে পরিণত হলেন। হি মেড আপ হিজ মাইন্ড, তিনি সিদ্ধান্ত গ্রহণ করলেন। হি কেম ইন কন্ট্যাক্ট উইথ মহাত্মা গান্ধী, তিনি মহাত্মা গান্ধীর সংস্পর্শে আসলেন। এখন দেখো তিনি তার বাবার প্রফেশন চেঞ্জ করতে চেয়েছিলেন, তারপরে যে কথাগুলো বলা হচ্ছে হি ওয়াজ ইনফ্লুয়েন্সড, তিনি খুব প্রভাবিত হলেন কারো স্ট্রং ডিজায়ার, তার স্ট্রং ডিজায়ারের দ্বারা। এই যে কার স্ট্রং ডিজায়ার, এটা কিন্তু প্রথমে আমি পি বসাতে পারবো না, আমরা একটা নাম পেলাম, সেটা হচ্ছে মহাত্মা গান্ধী। আমরা প্রথমে পেলাম মহাত্মা গান্ধী, তার প্রথমে আমি এস বসাবো, মহাত্মা গান্ধীর কথা পেয়েছি। তারপরে তুমি বলবে যে হি ওয়াজ ইনফ্লুয়েন্সড বাই হিজ স্ট্রং ডিজায়ার, মহাত্মা গান্ধীর যে অদম্য ইচ্ছে ছিল ভারতবর্ষকে স্বাধীন করতে, সেই ইচ্ছের দ্বারা সে খুব প্রভাবিত হলো, তাহলে এস এর পরে পি বসাবে। তারপরে কি বলছে, হি মেড আপ হিজ মাইন্ড, তিনি সিদ্ধান্ত গ্রহণ করলেন এবং তারপরে তিনি একজন পরিবর্তিত মানুষে পরিণত হলেন, তারপরে কিউ অপশনটা বসবে এবং তারপর তিনি চেয়েছিলেন ভারতবর্ষকে, তিনি ভারতের যে ভাগ্য, সেটা ভাগ্যকে চেঞ্জ করতে। তাহলে এস পি আর কিউ, অপশন বি হবে সঠিক উত্তর। এই সিকোয়েন্সে সাজালে আমরা একটা মিনিংফুল প্যারাগ্রাফ পাবো। কোয়েশ্চেন নাম্বার 21, রজার ওয়ান্টেড টু বিকাম আ ডক্টর, সবাই লাস্টে বলছে ওয়ান্স এনরোলড হি ওয়াজ রিকগনাইজড অ্যাজ আ গিফটেড স্টুডেন্ট অ্যান্ড স্কলারশিপস টুক কেয়ার অফ দি রেস্ট অফ হিজ স্টাডিজ। আমি এক্সট্রিমলি সরি, এখানে আমি অপশন দিতে ভুলে গেছি, তোমরা পরপর সাজিয়ে তোমরা নিজেদের মতো এখানে একটা অপশন তৈরি করো যে কোনটা সঠিক সিকোয়েন্স হতে পারে। আই এম এক্সট্রিমলি সরি ফর দ্যাট। রজার ওয়ান্টেড টু বিকাম আ ডক্টর, রজার একটা ডাক্তার হতে চেয়েছিল এবং সবার শেষে বলছে ওয়ান্স এনরোল, যখন নাম একবার নথিভুক্ত করা হলো তাকে রেকগনাইজ করা হলো একজন গিফটেড স্টুডেন্ট বলে, অসাধারণ একজন মেধা সম্পন্ন স্টুডেন্ট বলে, এবং তিনি স্কলারশিপ পেলেন, যে স্কলারশিপের টাকা দিয়ে তার পরবর্তী পুরো পড়াশোনাটা তিনি কন্টিনিউ করতে পারলেন। তাহলে রজার একজন ডক্টর হতে চেয়েছিলেন। পি অপশনে বলছে হি পুট অ্যাওয়ে এনাফ মানি টু পে হিজ ফার্স্ট ইয়ার ফিজ, তিনি পুট অ্যাওয়ে এনাফ মানি, তিনি অনেক টাকা পয়সা সরিয়ে রাখলেন তার প্রথম বছরের যে ফিজ সেটা জমা দেওয়ার জন্য। দে কুড নট অ্যাফোর্ড দ্য ফিজ, তারা ফিজটা অ্যাফোর্ড করতে পারলো না, তাদের সামর্থ্য ছিল না সেই টাকাটা জোগাড় করা। আনডন্টেড হি গট হিমসেলফ আ জব ইন দি ডকইয়ার্ড, তিনি জাহাজের ডকে কাজ করতে শুরু করলেন। হাউএভার হি কেম ফ্রম আ পুয়ার ফ্যামিলি, যাই হোক তিনি একটা খুব গরিব ফ্যামিলি থেকে এসেছিলেন। এখন দেখো রজার ডক্টর হতে চেয়েছিলেন, তার কিন্তু তিনি ছিলেন গরিব ফ্যামিলির লোক। তাহলে আমি এস যদি প্রথমে বসাই, যে যাই হোক তিনি গরিব ফ্যামিলির লোক ছিলেন এবং তারপরে দে কুড নট অ্যাফোর্ড দ্য ফিজ, তারা ফিজ জমা দিতে পারবে না। তখন যদি আমি প্রথমে বলতাম তারা ফিজ জমা দিতে পারবে না, তাহলে তারা বলতে কারা, তারা কেন ফিজ জমা দিতে পারবে না, এই প্রশ্নগুলো কিন্তু উঠে আসতো। সেই জন্য কি করা হলো, এখানে বলা হচ্ছে যে হি
কেম ফ্রম আ পুয়ার ফ্যামিলি, একটা গরিব ফ্যামিলি থেকে সে এসেছে। তারপরে বলা হচ্ছে তারা টাকা জমা দিতে পারবে না। তারপরে বলা হচ্ছে আনডন্টেড হি গট হিমসেলফ আ জব ইন দি ডকইয়ার্ড, কোন রকম এদিক ওদিক না উপায় পেয়ে তাকে ডকে কাজ নিতে হলো। সো তারপরে আর বসানো হবে। আর ডকে কাজ নেওয়ার পরে কি হলো, হি পুট আওয়ে এনাফ মানি টু পে হিজ ফার্স্ট ইয়ার ফিজ, সে অনেক টাকা জোগাড় করলো তার প্রথম বছরের ফিজ দেওয়ার জন্য। তারপরে পি অপশন বসানো হলো। এবং ওয়ান্স এনরোল, যখন একবার নাম নথিভুক্ত হলো, অবশ্যই পে মানে ফিজটা পে করার পরেই তার নাম নথিভুক্ত হবে। তাহলে আমরা লাস্টে পি অপশনটা দিয়ে শেষ করতে হবে, কারণ এখানে ফার্স্ট ইয়ার ফিজের কথা বলা হচ্ছে। সো সঠিক যে সিকোয়েন্স সেটা হবে এস কিউ আর পি, সঠিক সিকোয়েন্সটা হবে এস কিউ আর পি। নেক্সট কোয়েশ্চেন, দি ইন্টারনেট হ্যাজ গিভেন, প্রথম পার্ট, এবং শেষে বলা হচ্ছে টু অ্যাটেন্ড ইউনিভার্সিটিজ রিমোটলি। টু অ্যাটেন্ড ইউনিভার্সিটিজ রিমোটলি, যারা অনেক দূরে বসে আছে তারাও ইউনিভার্সিটির ক্লাসগুলো অ্যাটেন্ড করতে। পিতে বলা হচ্ছে টু কিপ ইন টাচ উইথ ফ্রেন্ডস, বন্ধুদের সাথে যোগাযোগ রাখতে, অ্যান্ড ইভেন অ্যালাউড দেম, এবং তাদেরকে অ্যালাউ করে স্টুডেন্টস অ্যাক্সেস টু রিমস অফ ইনফরমেশন, স্টুডেন্টরা অ্যাক্সেস করতে পারে অনেক অনেক ইনফরমেশন, মেড ইট চিপার, অনেক সস্তা বানিয়ে দেয়। এখন দেখো ইন্টারনেট হ্যাজ গিভেন, ইন্টারনেট হ্যাজ গিভেন, ইন্টারনেট দিয়েছে, কাদেরকে দিয়েছে, স্টুডেন্টস, স্টুডেন্টদেরকে দিয়েছে। তাহলে প্রথমে আমি আর বসাবো, ইন্টারনেট হ্যাজ গিভেন স্টুডেন্টস অ্যাক্সেস, স্টুডেন্টদেরকে অ্যাক্সেস দেওয়া হয়েছে অনেক ইনফরমেশন যাতে তারা পেয়ে যায়। তাহলে প্রথমে আর হলো, ইনফরমেশন পাওয়ার ফলে আর কি হচ্ছে, মেড ইট চিপার, এই যে ইনফরমেশন পাওয়ার যে ব্যবস্থাটা ইন্টারনেট, এটাকে অনেক বেশি সস্তা করেছে। তাহলে মেড ইট চিপার। আর কি করেছে, টু কিপ ইন টাচ উইথ ফ্রেন্ডস, তাদের বন্ধুর সাথে তারা যোগাযোগ রাখতে পারে, এবং অ্যান্ড ইভেন অ্যালাউড দেম, এবং এটা অ্যালাউ করে কি করতে, অ্যাটেন্ড করতে ইউনিভার্সিটি ক্লাসগুলো। সো অ্যালাউড দেম টু অ্যাটেন্ড ইউনিভার্সিটি রিমোটলি। সো আমরা লাস্টে বসাবো কিউ। সো আর এস পি কিউ, এই সিকোয়েন্সটা মেনটেন করলে এটা একটা মিনিংফুল সেন্টেন্সে পরিণত হবে। সঠিক উত্তর হবে অপশন বি, অপশন বি হবে রাইট আনসার। নেক্সট কোয়েশ্চেন, there was no proper light system on the highway, হাইওয়েতে কোনো প্রপার লাইট সিস্টেম ছিল না। এবং সবার শেষে বলা হচ্ছে দ্য মুন অলসো হিড বিহাইন্ড দি ক্লাউডস, চাঁদটাও কি হলো, এই ক্লাউডের পেছনে ঢুকে গেল, অ্যান্ড ইট মেড দি নাইট গ্লুমিয়ার, এবং রাত্রিবেলাটা আরো বেশি বিবর্ণ হয়ে গেল। এখানে দেখো অলসো, অলসো বলা হচ্ছে, অর্থাৎ এর আগে নিশ্চয়ই অনেকগুলো কথা আছে সিমিলার কথা। অলসো, চাঁদটাও কিন্তু মেঘের আড়ালে লুকিয়ে পড়ল। পিতে বলছে ইন অ্যাডিশন ক্লাউডস ওয়ার গ্যাদারিং ইন দ্য স্কাই, এর পাশাপাশি আকাশে মেঘ জড়ো হচ্ছিল, আকাশে মেঘ জড়ো হচ্ছিল। দেখো এখানে বলা হচ্ছে হাইওয়েতে সঠিক কোনো লাইটের ব্যবস্থা ছিল না, এর পাশাপাশি মেঘ জড়ো হচ্ছিল। কিউতে বলছে দ্য নাইট ওয়াজ ডার্কার দ্যান ইউজুয়াল, রাত্রিবেলাটা অন্যান্য সময় থেকে বেশি অন্ধকার ছিল। আর অপশনে বলছে দেন সাডেনলি, দেন হঠাৎ করে দ্য উইন্ড ড্রপড, বাতাস চলাচল করা বন্ধ হয়ে গেল। দি অ্যাটমসফিয়ার নাও ওয়াজ ভেরি স্টাফি, অ্যাটমসফিয়ারটা এখন অনেক বেশি গুমোট হয়ে গেল। তাহলে দেখো হাইওয়েতে যখন বলছে লাইট সিস্টেম ছিল না, তারপরে কি হচ্ছে, দ্য নাইট ওয়াজ ডার্কার দ্যান ইউজুয়াল, রাত্রিটা অন্যান্য সময় থেকে আরো বেশি ঘন অন্ধকার লাগছিল। ইন অ্যাডিশন, এটার পাশাপাশি, ইন অ্যাডিশন, তাহলে কিউ এর পরে আমাকে পি, এই পেয়ারটা করতে হবে, কিউ এর পরে পি বসাতে হবে। ইন অ্যাডিশন ক্লাউডস আর গ্যাদারিং, আকাশে মেঘও জমছিল। তারপরে কি হলো, দেন সাডেনলি, তারপরে হঠাৎ করে বাতাস চলাচল বন্ধ হয়ে গেল। তারপরে কি হলো, অ্যাটমসফিয়ারটা অনেক স্টাফি হয়ে গেল, অনেক গুমোট হয়ে গেল। এখন অ্যাটমসফিয়ার গুমোট হলো কি করে, যখন বাতাস চলাচল বন্ধ হয়ে গেল। তাহলে আমাকে আর বসাতে হবে প্রথমে, তারপরে এস বসাতে হবে। সো সঠিক সিকোয়েন্সটা হবে কিউ পি আর এস, সঠিক উত্তর হবে অপশন সি, কিউ পি আর এস। তোমরা যারা চেষ্টা করছো সঠিক উত্তর দেওয়ার বা পার্টিসিপেট করা, তাদের সবাইকে অনেক অনেক আমি ধন্যবাদ জানাচ্ছি ক্লাসটা অ্যাটেন্ড করার জন্য। এবং এই যে 25টা প্রশ্নের প্র্যাকটিস সেট বানানো হয়েছে, আমি আশা করব এই প্র্যাকটিস সেটটা তোমরা যে সলভ করছো তারপরে তোমাদের রিঅ্যারেঞ্জমেন্ট বলো বা জাম্বেল প্যারাজাম্বেল বলো কিংবা পিকিউআরএস বলো,
এগুলো নিয়ে কিন্তু সত্যি তোমাদের মাথা ব্যথা করার দরকার নেই, কারণ বিষয়গুলো এতটা ইজিলি তোমরা সলভ করতে পারবে। তোমাদের জাস্ট একটু রিডিং স্কিল থাকতে হবে এবং কয়েকটা বেসিক ব্যাপার যেগুলো প্রথমে বলা হলো সেগুলো মাথায় রাখবে, তাহলে কিন্তু তুমি তোমার লজিক মতো তোমার স্ট্র্যাটেজি ফলো করেই এই প্রশ্নগুলোর সঠিক উত্তর দিতে পারবে। Many people advised me against opting for English. Many people advised me against opting for English. অনেক লোক আমাকে অ্যাডভাইস করেছিল যাতে আমি ইংলিশ নিয়ে না পড়াশোনা করি, ইংলিশ নিয়ে পড়াশোনার আগেনস্টে তারা আমার সাথে কথা বলেছিল। লাস্টে বলছি ইট ওয়াজ এ সাবজেক্ট ইন মাই গ্র্যাজুয়েশন অ্যাজ ওয়েল। গ্র্যাজুয়েশনে এটা আমার আর একটা সাবজেক্টও ছিল। অপশন পিতে বলছে দ্য রিজন ইজ আই লাভ দিস সাবজেক্ট, কারণটা হচ্ছে আমি সাবজেক্টটা খুব ভালোবাসি। কিউতে বলছে সিমিলারলি আই চোজ পলিটিক্যাল সায়েন্স, একই রকম ভাবে আমি কিন্তু পলিটিক্যাল সায়েন্স এই সাবজেক্টটাও চুজ করেছিলাম, রাষ্ট্রবিজ্ঞানও চুজ করেছিলাম। আই ডিসাইডেড টু অপ্ট ফর ইট, আমি সিদ্ধান্ত নিয়েছিলাম এইটা নিয়ে পড়াশোনা করব। আই ফাইন্ড পলিটিক্যাল সায়েন্স এক্সট্রিমলি ইন্টারেস্টিং, আমি পলিটিক্যাল সায়েন্স সাবজেক্টটাকে পরে বুঝতে পারলাম প্রচন্ড ইন্টারেস্টিং বলে। দেখো এখানে আমি প্রথমে ইংরেজি নিয়ে পড়ছিলাম, সেটা নিয়ে অনেকে আপত্তি করলো, কিন্তু কি হলো আই ডিসাইডেড টু অপ্ট ফর ইট, আমি সিদ্ধান্ত নিয়েছিলাম আমি ইংরেজিটা নিয়েই পড়বো। তাহলে প্রথমে আর বসানো হলো, তারপরে কি বলছে দ্য রিজন ইজ আই লাভ দ্য সাবজেক্ট, আমি কেন ইংলিশ নিয়ে পড়ছিলাম, কারণ আমি ইংলিশ সাবজেক্টটাকে ভালোবাসি, তাহলে আর এর পরে পি বসানো হলো। আবার কি হচ্ছে সিমিলারলি একই রকম ভাবে আই চোজ পলিটিক্যাল সায়েন্স, আমি কিন্তু পলিটিক্যাল সায়েন্সটাও চুজ করেছিলাম, তাহলে তারপরে আমি কিউ বসানো হলো। এবং সবার লাস্টে বলছে আই ফাইন্ড পলিটিক্যাল সায়েন্স এক্সট্রিমলি ইন্টারেস্টিং, আমার মনে হলো পলিটিক্যাল সায়েন্সটা খুবই আকর্ষণীয় একটা সাবজেক্ট, তারপরে এস বসানো হবে। সো পি আর পি কিউ এস অর্থাৎ অপশন সি হবে সঠিক উত্তর, আর পি কিউ এস। আজকের প্র্যাকটিস সেটের লাস্ট প্রশ্ন, মোস্ট অফ দি পিপল অ্যাকোয়ার, বেশিরভাগ লোক অ্যাকোয়ার করে অর্জন করে, এবং সবার শেষে বলা হচ্ছে দ্য চেঞ্জিং ওয়ার্ল্ড, এই যে ওয়ার্ডটা চেঞ্জ হচ্ছে চেঞ্জিং ওয়ার্ল্ড। পিতে বলা হচ্ছে উইচ মেক্স দেম হেজিট্যান্ট, যেটা তাদেরকে তৈরি করে একটা হেজিট্যান্ট, তারা ইতস্তত করে বিষয়টা করবে কি করবে না ইতস্তত করে হেজিট্যান্ট। কিউতে বলছে দেয়ার অ্যানসেস্ট্রাল কালচার, তাদের যে মানে পুরনো তাদের যে অ্যানসেস্টর, ঠিক আছে, তাদের যে পূর্বপুরুষদের কালচার। টু অ্যাকসেপ্ট নিউ আইডিয়াস, নতুন আইডিয়াগুলোকে অ্যাকসেপ্ট করা, অ্যান্ড থিওরিজ অফ, এবং যে নতুন থিওরি আসছে থিওরিজ অফ, কিসের থিওরি, ট্রেডিশন উইদাউট কোয়েশ্চেনিং দেম, এবং ট্রেডিশনগুলোকে তারা চুজ করে তাদের কোয়েশ্চেন না করেই দ্য চেঞ্জিং ওয়ার্ল্ড। দেখো লোকজন অ্যাকোয়ার করে, লোকজন অর্জন করে, কি অর্জন করে, দেয়ার অ্যানসেস্ট্রাল কালচার, এটা কিন্তু আমাদের যে পূর্বপুরুষের কালচার সেটা আমাদের সঙ্গেই থাকে, সুতরাং আমরা এটা ন্যাচারালি কিন্তু অ্যাকোয়ার করি। তাহলে প্রথমে আমি কিউ দিয়ে বসালাম, অ্যাকোয়ার করলাম, আর কি অ্যাকোয়ার করলাম, ট্রেডিশন, আমরা কালচার এবং ট্রেডিশন এই দুটো কিন্তু জন্মগতভাবেই অ্যাকোয়ার করতে পারি। তাহলে আমি তারপরে এস বসানো ট্রেডিশন, উইদাউট কোয়েশ্চেনিং দেম, তাদেরকে প্রশ্ন না করে কিন্তু অ্যাকসেপ্ট করা হয়, এই যে ট্রেডিশন উইদাউট কোয়েশ্চেনিং দেম, ঠিক আছে। তাহলে আমি কিউ এর পরে এস বসালাম। এরপরে কি হচ্ছে উইচ মেক্স দেম হেজিট্যান্ট, এই যে কোয়েশ্চেনিং দেম, কোয়েশ্চেন না করেই আমরা অ্যাকসেপ্ট করছি, যেটা আমাদেরকে কি করে হেজিট্যান্ট করে, হেজিট্যান্ট মানে ইতস্তত বোধ করায়, তাহলে তারপরে পি আসবে। হেজিট্যান্ট কেন করে, টু অ্যাকসেপ্ট নিউ আইডিয়াস, নতুন নতুন আইডিয়াগুলোকে অ্যাকসেপ্ট করতে, তারপরে আর বসানো হবে। অ্যান্ড থিওরিজ অফ দি চেঞ্জিং ওয়ার্ল্ড, এবং যে থিওরি, কিসের থিওরি, অফের পরে দি চেঞ্জিং ওয়ার্ল্ড, তাহলে সঠিক যে সিকোয়েন্স সেটা হবে QSPR। মোস্ট অফ দি পিপল অ্যাকোয়ার দেয়ার অ্যানসেস্ট্রাল কালচার অ্যান্ড ট্রেডিশন, কালচার এবং ট্রেডিশন একসাথে আসবে, উইদাউট কোয়েশ্চেনিং দেম, উইচ মেক্স দেম হেজিট্যান্ট to accept new ideas and theories of the changing world, সঠিক উত্তর হবে অপশন সি QSPR। আই হোপ আজকের লেসন তোমরা এনজয় করেছো, তোমরা প্রত্যেকটা প্রশ্নের খুব সুন্দরভাবে উত্তর দিয়েছো, এবং আমি আশা করব আজকের ক্লাসটা করার পর রিঅ্যারেঞ্জমেন্ট সম্পর্কে তোমাদের আর কোনো রকম কোনো ডাউট থাকবে না বা কোনো প্রবলেম হওয়ার কথা নয়। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। পরবর্তী লেসন নিয়ে খুব শীঘ্র দেখা হবে, ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।